সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই এই ক্লাসটাও কোনো রকম এডিট ছাড়াই অনলাইনে আপলোড করা হয়েছে। সো বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমরা হেডফোন ইউজ করতে পারি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। গতদিন আমরা ফ্যাক্টরি বিন্যাসের শ্রেণীবিভাগ পড়েছিলাম। ফ্যাক্টরি বিন্যাস কয় প্রকার তোমাদের নিশ্চয়ই মনে আছে। ফ্যাক্টরি বিন্যাস হচ্ছে 4 প্রকার, যথা প্রক্রিয়া বিন্যাস, যেটা আমরা গতদিন শেষ করেছি, তারপরে স্থির অবস্থান বিন্যাস, পণ্য বিন্যাস, আর হচ্ছে মিশ্র বিন্যাস। তো গতদিন যেহেতু আমরা প্রক্রিয়া বিন্যাস শেষ করেছি, স্বাভাবিকভাবে আজকে আমরা স্থির অবস্থান বিন্যাস নিয়ে পড়াশোনা করব। তো স্থির অবস্থান বিন্যাসে যাওয়ার আগে আমরা কয়েকটা ছবি দেখব, একটু মনোযোগ দিয়ে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শিপইয়ার্ডে একটা শিপ তৈরি করা হচ্ছে, জাহাজ তৈরি করা হচ্ছে। সো এই ছবিতে পণ্যটা মূলত হচ্ছে জাহাজ। এই জাহাজটা বানানোর জন্য আনুষঙ্গিক যে সকল যন্ত্রপাতি, সেগুলো সব জাহাজের কাছে নিয়ে এসে জাহাজটা বানানো হচ্ছে। এই ছবিটা যদি আমরা খেয়াল করে দেখতে পাবো যে সিমিলারলি এখানে একটা ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। ফ্লাইওভার তৈরির জন্য যাবতীয় জিনিসপত্র আমরা হচ্ছে এই জায়গায় জড়ো করেছি এবং ফ্লাইওভার বানাচ্ছি। এই ছবিটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা রাস্তা তৈরি করা হচ্ছে এবং রাস্তা তৈরির জন্য যাবতীয় উপকরণাদি, যন্ত্রপাতি ইত্যাদি সব এই জায়গায় নিয়ে এসে রাস্তা বানানোর চেষ্টা করা হচ্ছে। সো আলটিমেটলি তিনটা ছবির মূল কথা একই, সেটা হচ্ছে যে পণ্য যেটা বানানো হচ্ছে সেটা স্থির আছে, উপকরণগুলোকে পণ্যর কাছে নিয়ে আসা হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ঘটনাটা উল্টা। যেমন আমরা যদি জামা বানানোর কথা চিন্তা করি, তাহলে প্রথমে কাপড় নিয়ে আসা হয়, কাপড়টা কাটা হয়, কেটে আরেকজনকে দেওয়া হয়, সে সেলাই করে, সেলাই করার পরে আরেকজনকে দেওয়া হয়, সে আয়রন করে। অর্থাৎ পণ্যটা একজনের কাছ থেকে আরেকজন হস্তান্তরিত হয়। বাট এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এই জিনিসটা বানাচ্ছি, সেই জিনিসটা হস্তান্তরিত হচ্ছে না, ওই জিনিসটা স্থির আছে। বরং এটা যারা বানাচ্ছে তারা একদিক থেকে আরেক দিক মুভ করছে বা যন্ত্রপাতিগুলোকে ওই পণ্যের কাছে নিয়ে এসে পণ্যটা বানানোর চেষ্টা করছে। সো যেই ক্ষেত্রে পণ্যটা স্থির থাকে, উপকরণগুলো মুভ করে, সেই বিন্যাসকে বলা হয় স্থির অবস্থান বিন্যাস। আশা করি বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ যা বললাম, যা শুনলাম, সেটাকে একটু গুছিয়ে লিখলেই স্থির অবস্থান বিন্যাসের সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে, যে বিন্যাস ব্যবস্থায় উৎপাদিত পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ নিয়ে পণ্যের কাছে গিয়ে কাজ করে, তাকে স্থির অবস্থান বিন্যাস বলে। মূল কথা হচ্ছে যে উৎপাদিত পণ্যটা স্থির থাকবে, কোনো রকম মুভমেন্ট নাই। কর্মচারীরা অন্যান্য উপকরণ, যন্ত্রপাতিগুলা পণ্যের কাছে এসে পণ্যটা তৈরি করবে। এই সিস্টেমটাই হচ্ছে স্থির অবস্থান বিন্যাস। এখন আমরা স্থির অবস্থান বিন্যাস চিনব কিভাবে, এটার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো দেখব। স্থির অবস্থান বিন্যাস চেনার সবচাইতে বড় যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যে স্থির অবস্থান বিন্যাস আমরা সেটাকেই বলবো যেটাতে পণ্যটা স্থির থাকবে, পণ্যের কোনো নড়াচড়া নাই। পণ্য স্থির থাকবে, বাদ বাকি উপকরণগুলো নড়াচড়া করবে, কিন্তু পণ্য স্থির। দ্বিতীয় পয়েন্ট হিসাবে যদি আমি উল্লেখ করি, তাহলে আমি বলতে চাই যে স্থির অবস্থান বিন্যাসে কর্মীরা প্রয়োজনীয় উপকরণ নিয়ে পণ্যের কাছে আসবে। এটা অবশ্য প্রথম পয়েন্টে আমি বলেছি। 3 নম্বর পয়েন্টে আমরা যদি বলি, ভারী ভারী শিল্পের ক্ষেত্রে স্থির অবস্থান বিন্যাস প্রযোজ্য। যেমন পদ্মা সেতু বানানো হয়েছে, একটা 10 তলা বিল্ডিং বানানো হচ্ছে, তারপরে রাস্তা বানানো হচ্ছে, ফ্লাইওভার বানানো হচ্ছে, শিপ বানানো হচ্ছে, বিমান বানানো হচ্ছে, যেগুলো ভারী ভারী অনেক হেভি, সেই সব পণ্যগুলা বানানোর ক্ষেত্রে স্থির অবস্থান বিন্যাস করা হয়। এটা চেনার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন স্থির অবস্থান বিন্যাসে স্বল্প মেয়াদী হয়ে থাকে। এই পয়েন্টটা একটু বুঝিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে স্বল্প মেয়াদী কিভাবে হয়। মনে করো আমি একটা রাস্তা বানাচ্ছি। রাস্তাটা কোথায়? এই কানিস ফাতেমার স্কুলের গেট থেকে শুরু করে বেউথা পর্যন্ত। সো রাস্তা যেহেতু সরানো সম্ভব না, রাস্তা স্থির থাকবে, তার মানে এটা স্থির অবস্থান বিন্যাস। এখন এই রাস্তা বানাতে যে সকল উপকরণ লাগবে, যেমন এক্সক্যাভেটর লাগতে পারে, রোলার লাগতে পারে, ইট, বালু, সিমেন্ট লাগবে, বিটুমিন লাগবে, কর্মচারী লাগবে, এগুলো সব নিয়ে এসে আমি একটা সেট তৈরি করেছি। কি জন্য সেট তৈরি করেছি? কানিস ফাতেমার গেট থেকে এই বেউথা পর্যন্ত রাস্তা তৈরির একটা সেট তৈরি করেছি। এখন মনে করো
যে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের রাস্তার কাজ শেষ, তাহলে এই যে রাস্তা বানাতে যেই কয়দিন লাগলো সেই কয়দিনের জন্যই শুধু আমার এই বিন্যাসটা কাজে লাগলো। তার মানে কি মেয়াদটা খুবই অল্প সময়ের জন্য। এই জন্য বলা হয় যে স্থির অবস্থান বিন্যাস স্বল্প মেয়াদী হয়ে থাকে। যে প্রোডাক্টটা বানাচ্ছি ওই প্রোডাক্টটা বানানোও শেষ, ওই প্রকল্পের মেয়াদও শেষ, স্থির অবস্থান বিন্যাস যেটা সাজিয়েছিলাম সেটার মেয়াদও শেষ। তাহলে আমরা বলতে পারি স্থির অবস্থান বিন্যাস স্বল্প মেয়াদী হয়ে থাকে। আচ্ছা, অন্যগুলো দীর্ঘমেয়াদী হয় কিভাবে আমরা একটু চিন্তা করি। যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে আজীবনই কি হয়, কাপড় কিনে আনা হয়, কাপড় কাটা হয়, কাপড় সেলাই হয়, কাপড় ওয়াশ করা হয়, আয়রন করা হয়, প্যাকিং করা হয়, বিক্রি করা হয় আজীবন, এবং এটা চলতেই আছে চলতেই আছে চলতে থাকবে। বাট এই যে কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে বেউথা পর্যন্ত যেই রাস্তাটার জন্য যে সেটআপটা আমরা করেছি, যে বিন্যাসটা করেছি, এই বিন্যাস কি আজীবনে আমি ইউজ করতে পারবো? নো, আমি কিন্তু তা পারবো না। এই রাস্তাও শেষ, এটার মেয়াদও শেষ। এই কারণে বলা হয় যে স্থির অবস্থান বিন্যাস স্বল্প মেয়াদী। আর কি বলতে পারি আমরা, স্থির অবস্থান বিন্যাস প্রয়োগের ক্ষেত্র সীমিত, ডেফিনেটলি সীমিত। কারণ আমরা যদি জাহাজ বানাই তাহলে ওই বিন্যাসটা শুধুমাত্র জাহাজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এবং ওই জাহাজটা বানানো হলো ওই বিন্যাস শেষ। তার মানে কি প্রয়োগের ক্ষেত্রটা খুবই সীমিত। আর যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয় তাহলে আজীবন ধরে তুমি ওই বিন্যাসটাকে কাজে লাগাচ্ছ, তার মানে প্রয়োগের সীমাটা কত বড়, লাইফ টাইম। তারপরে যদি বলি স্থির অবস্থান বিন্যাসে অপচয় বৃদ্ধি পায়, এইটা একটা প্রশ্ন, এটা একটা পয়েন্ট যেটা তোমাদের কনফিউজ করে ফেলতে পারে। আমরা প্রথম দিন যখন বিন্যাস পড়া শুরু করেছিলাম তখন বিন্যাসের গুরুত্বে বলেছিলাম আমরা যে বিন্যাস অপচয় কমায়, কিন্তু এখানে এসে আমরা দেখছি যে স্থির অবস্থান বিন্যাস অপচয় বৃদ্ধি করে। তাহলে কেমন হয়ে গেল, প্রথমে পড়লাম যে অপচয় হ্রাস করে, এখন আবার বলছে বৃদ্ধি করে। এইখানে যে বৃদ্ধির কথা বলা হয়েছে সেটা হচ্ছে তুলনামূলক বৃদ্ধি করে। কিরকম, আমরা যদি প্রক্রিয়া বিন্যাসের দিকে তাকাই তাহলে একই বিন্যাস দিয়ে আমি আজীবন ইউজ করতে পারছি, ওটা ভাঙতে হচ্ছে না, ওই বিন্যাস ওইভাবেই থাকছে। বাট যখন আমি স্থির অবস্থান বিন্যাস ব্যবহার করছি তখন একটা প্রোডাক্ট বানানো হয়ে গেলে ওই বিন্যাস আমার আর কোনো কাজে লাগছে না, নতুন আরেকটা জাহাজ বানাতে নতুন আরেকটা বিন্যাস আমাকে করতে হচ্ছে। তার মানে কি নতুন ভাবে আবার বিন্যাস করতে গেলে নতুন খরচ হচ্ছে। এই কারণে বলা হয় যে অন্যান্য বিন্যাসের তুলনায় স্থির অবস্থান বিন্যাসে অপচয় কিছুটা বৃদ্ধি পায়। সো এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি তাহলেই আমরা স্থির অবস্থান বিন্যাস চিনতে পারবো। মূল কথা যেটা মানে কোনোভাবেই ভোলার সুযোগ নাই, সেটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাসে পণ্যটা স্থির থাকবে, দ্যাটস ইট। এইটুক মনে রাখলেও তুমি স্থির অবস্থান বিন্যাস চিনতে পারবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই টাইপের বিন্যাসে বড় বড় প্রোডাক্ট তৈরি করা হয়, ইন্ডাস্ট্রিয়াল বা হেভি টাইপের তৈরি করা। এই দুইটা পয়েন্ট মনে রাখলেই স্থির অবস্থান বিন্যাস আশা করি আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা নিজেকে যাচাই করব। কেরানীগঞ্জে বরিশাল শিপ বিল্ডার্স এর কারখানা অবস্থিত। সেখানে নির্মাণ শ্রমিক কর্মীরা জাহাজ কারখানার পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য পাশে নির্মাণ সামগ্রী রাখার শেডও আছে। ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি আরেকটা শেডে রাখা হয়। বিদ্যুৎ সংযোগ লাইনটি একপাশে নিরাপদ স্থান দিয়ে নেওয়া হয়েছে, ফলে ডকে নির্মাণ কাজে যে কোনো মালামাল সরবরাহ করতে প্রতিষ্ঠানটির কোনো অসুবিধা হয় না। এখন গ নম্বর প্রশ্নে ফোকাস করি। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিন্যাসের কোন পদ্ধতি অনুসরণ করেছে? ডেফিনেটলি, যেহেতু শিপ বিল্ডার্স, শিপ একটা অনেক বড় জিনিস, অনেক বড় প্রোডাক্ট, এইটা কখনো নড়ানো যায় না, ওকে কেন্দ্র করেই সবকিছু আবর্তিত হয়। সুতরাং ডেফিনেটলি চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাস পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এইটা যদি আমরা খেয়াল করি, মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশে কাতারে 2022 সালে 20 নভেম্বর বিশ্বের 32টি দেশের অংশগ্রহণে 22তম বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হয়। কাতার এই ফুটবল আসরের জন্য 8টি আধুনিক স্টেডিয়াম তৈরি করে। স্টেডিয়ামগুলো তৈরির জন্য নির্দিষ্ট শহরে বিদেশ থেকে শ্রমিক, মালামাল নিয়ে আসা হয়। কাতার এই বিশ্বকাপে তাদের সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সক্ষম হয়। এখন গ নম্বরে যদি আমরা ফোকাস করি, উদ্দীপকে উল্লিখিত 8টি স্টেডিয়াম স্থাপন কোন ধরনের লেআউটের অন্তর্ভুক্ত? কি বলে, স্টেডিয়াম কি ছোট জিনিস? স্টেডিয়াম অবশ্যই অনেক বড় একটা স্থাপনা। আর আমি আগেই বলেছি যখন কোনো বড় স্থাপনার জন্য লেআউট করা হয় সেটা ডেফিনেটলি স্থির অবস্থান বিন্যাস। সো আরো এখানে অনেকগুলো প্রশ্ন আমি অ্যাড করে রেখেছি, এগুলো সব বই থেকে নেওয়া, তোমরা আশা করি নিজেরাই সলভ করে নিতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। তার আগে পড়া দিয়ে দিই, যা পড়িয়েছি থিওরি সেটা পড়তে হবে, পাশাপাশি সালের এই থিওরি সংক্রান্ত সালের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হবে। সো ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।